সংসদে আপনার বক্তব্যকে কেন্দ্র করে তুমুল হট্টগোল হয়েছে, হইচই হয়েছে। 8-10 মিনিট সংসদের কার্যক্রম অলমোস্ট অচল অবস্থায় সৃষ্টি হয়েছিল। পত্রপত্রিকায় আমরা কিছু শিরোনামও পড়েছি, যেমন শিরোনাম পড়েছি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, জামাত ইসলামী নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ, স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আপনার বক্তব্যে জামাত ইসলামী সম্পর্কে অনেক আক্রমণাত্মক কথাবার্তাগুলো ছিল। জামাত ইসলামী সম্পর্কে আপনার বক্তব্যে এত ক্ষোভের বহিঃপ্রকাশ কেন ঘটল? আসলে ব্যাপারটা এরকম না। মুক্তিযুদ্ধ কথাটাই নিষিদ্ধ হয়ে গেছে, তখন তারা মনে করলো দেশটা তাদের হয়ে গেছে, সময়টা তাদের এসে গেছে। তখন তারা বলতে শুরু করলো যে এই দেশে 47 সনে একবার স্বাধীনতা হয়েছিল, 1947, আর 2024 সনে হয়েছে একবার স্বাধীনতা, আর 71 সনে গণ্ডগোল হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। এইখান থেকে তাদের সঙ্গে কিন্তু আমার মনে করলাম যে আমি যদি প্রটেস্ট না করি, এক নম্বর বিবেকের সাথে প্রতারণা করা হবে, ব্যক্তিগতভাবে জাতীয়ভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আর যে শহীদদেরকে আমি নিজের হাতে কবর দিয়ে আসছি যুদ্ধ করার সময়ে, সেই শহীদের রক্তের প্রতি বেইমানি করা হবে। কাজে আমি বললাম 2 দিন 3 দিন ওয়ার্নিং দিলাম, 4th দিন বললাম এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। 30 লক্ষ লোক জীবন দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, সোনার বাংলা পড়ে ছারকার হয়েছে। খুব সাবধান, ফজলুর রহমানরা এখনো বেঁচে আছে, মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। এটা অস্বীকার করলে কিন্তু আবার একটা যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে কিন্তু তোমরা পরাজিত হবে শেষবারের মতো। এই কথাটা পার্লামেন্টে বলেন, এটা বহু আগে বলে ফেলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তারা মনে করলো আরে মুক্তিযোদ্ধা তো এখনো দেশে রয়ে গেছে, ওই কিন্তু আমাকে বাজে ভাবে গালাগালি, এই ধরনের গালাগালি মানুষ সহ্য করতে পারে, আমি কেমনে সহ্য করি আমি জানি না। ইভেন এইবার পার্লামেন্টে বক্তৃতা করার পরে যে ধরনের কুৎসিত গালাগালি আমি শুনতেছি, যে ধরনের হুমকি আমার কেটে 7টা টুকরা করে ফেলা হবে, এবং আমার এইটা নাকি ওই ইন্ডিয়া নিয়ে নাকি আমার ওটা ফেলে দেবে 7টা টুকরা। এরা অমানুষ, এরা পশু, এরা নরপশু, নরাদম। আমার সাথে কথা এবং যুক্তিতে না পাইরা আমাকে এমনভাবে মানুষের সামনে প্রতিভাত করতে চায় যেন ফজলুর রহমান ইজ এ ম্যাডম্যান, এবং বলতে শুরু করছে আরে ফজু পাগলা, আমাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করি, আমি ফজলুর রহমান, আমি খুব নাদান মানুষ, কিন্তু যারা আমাকে গালাগালি করে আমি তাদেরকে বলবো একটা দিন আসবে তখন বুঝতে পারবেন যে ফজলুর রহমানের জুতা বহন করার যোগ্যতা তাদের নাই। আপনার ওই বক্তব্যের পরে আপনার বাসার সামনে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, বলা হয়ে থাকে মব সৃষ্টি হয়েছিল। আপনার দল বিএনপি তো তখন আপনার পাশে দাঁড়ায়নি, আপনাকে বোধহয় দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। বিএনপি যে মাল্টি ন্যাশনাল মাল্টি ক্লাস পার্টি, এটি লাইক এ প্ল্যাটফর্ম। বিএনপি এবং এটা অনেক বড় দল হওয়ার কারণে একটু ধীরে চলে, এবং তাদের মধ্যে বিএনপির মধ্যে চিন্তা এবং চেতনার দিকটা খুব বুঝলেও তারা খুব শার্পলি আগায় না। কারণ তারা প্রত্যেকেই যারা মুক্তিযুদ্ধ মনে করে যে মুক্তিযুদ্ধের কথা বললে এই দেশে বুঝি খুব খারাপ কিছু হয়ে যাবে। যেটা আজকে আমি বলি মির্জা আব্বাসের উপর হয়েছে, একটু লক্ষ্য করবেন। আমি আগেই বলছি কিন্তু যে ঢাকা শহর দখল করবে তারা, স্বাধীনতা বিরোধী শক্তি। আর দখল করতে হলে তাদের 2 জন লোকের উপরে আক্রমণ করতে হবে। একজন হলো মির্জা আব্বাস, একজন হইল খোকা সাহেবের ছেলে ইশরাক, সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাকের উপরে। আপনারা মিলায়ে দেখবেন। এবং তারা কিন্তু ঢাকাতে 7টা পার্লামেন্ট সিট পাইছে। অকল্পনীয়, অকল্পনীয়, অকল্পনীয়। অথচ দল যদি আমাকে কাজে লাগাইতো, একটা সিট তারা ঢাকা শহরে পাইতো না। আমাকে যদি দল, আমি এটা করে বললাম, এটা আমার মনের দুঃখ, আমি কিন্তু 10 বার বলছি আমাকে আপনারা কাজে লাগান। 68টা সিট পাইছে, 18টা সিট পাইতে কষ্ট হইতো যদি রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করা হইতো। আমরা কিন্তু ইলেকশনে রাজনৈতিকভাবে মোকাবেলা করি নাই, আমরা হেলাফেলা করে কিছু বক্তৃতা দিছি। পরে যখন দেখছি যে একদম সাপ ঘরের ভিতরে ঢুকে গেছে এবং তারা বলতেছে তারা 2/3 মেজরিটি পাবে, ওই তখন
ফজলুর রহমানের কথাটা তারা মুখে নিছে। না না, এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এরা রাজাকার ছিল। এটা কিন্তু শেষ কথা বিএনপির, এবং এই কথার উপরেই কিন্তু বিএনপি এত সিট পায়ে জয়লাভ করছে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে। এবং মুক্তিযুদ্ধের কথা বলার কারণে আওয়ামী লীগের কথাটা আমি বাদ দিলাম। একটা কমিউনিটি, যেটা হিন্দু কমিউনিটি, সনাতন ধর্মী, এরা 65 লক্ষ ভোট দিছে। হিসাবটা মিলাই দেখবেন, আমি আবারও বলছি, আমি হিসাব মিলাইছি, 64 থেকে 65 লক্ষ ভোট তারা কাস্ট করছে বাংলাদেশে 1,10,000 ভোটের মধ্যে, এবং প্রায় 10% ভোট বিএনপিকে দানের শীষে দিছে। এদের কথা বুইলা গেলে চলবে না। আমি খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি, কেন বলছি কথাটা শুনুন। এইটা কিন্তু আজকে রক্ষা করছে বাংলাদেশ, যে নামটাকে রক্ষা করছে, কিন্তু বিএনপি সর্বশেষে গিয়ে দাঁড়াইছে মুক্তিযুদ্ধের স্ট্যান্ডের উপরে, এবং সবাই মিলে ভোটটা দিয়া ওই সব আল বদর রাজাকার, আল শামস, হিজবুত তাহরির, লস্করে তৈয়বা, যারা দেশকে আফগানিস্তান করতে চায়, পাকিস্তানে নিয়ে যেতে পাকিস্তানের ছোটো ভাই তাদের হাত থেকে রক্ষা করছে এই দেশের সাধারণ মানুষ এবং একটা কমিউনিটি। এই জিনিসটা বুঝতে হবে। এবং আমরা আপাতত বেঁচে গেছি, এখনও কিন্তু আমরা নিরাপদ না। সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে, সমস্ত অফিসে সমস্ত জায়গাতে। এটা আমাদের ভুল না আমাদের এটা অজ্ঞানতা জানি না, এখনও জামাত এমনভাবে বসছে যেটা আমরা এটা কিছু না, কিন্তু এইটা কিছু না বলতে বলতে একটা আমি জানি এখনও জামাতের প্রাধান্য রয়ে গেছে সমস্ত সিভিল প্রশাসনে, অন্য একটা জায়গা তো তাদের চক্রান্ত রয়ে গেছে। এবং এইভাবে চলতে থাকলে একদিন আমরা এই দেশে, আমি মৃত্যুবরণ করব, আমাকে হত্যা করবে, অন্যরা গোলাম হয়ে থাকতে হবে যারা মুক্ত চিন্তা করে। এরা জিতে নাই, জিতলে পরে কি হইতো আমি জানি না। এই দেশটা একটা নরককুণ্ড হইতো, এই দেশটা জাহান্নাম হইতো, এই দেশটা হাবিয়া দুজক হইতো জামাত ক্ষমতায় আসলে। এখন ভালো মানুষের মতো গিয়া কথা বলে, আমি জানি না, আমার চোখের পানি আসে। আর বাহিরে এই কালকেও স্লোগান দিছে, কালকে প্রধানমন্ত্রীর নামে যে বিশ্রী স্লোগান দেয়, এটা কি শুধু স্লোগান না, এটা তাদের অন্তরের নির্যাস, অন্তর থেকে বেরিয়ে আসে। এই 1, 2, 3, 4 গাছের ডালে খাওয়া, তারেক তুই অমুক, কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। যাদের মুখ থেকে এরকম বিশ্রী স্লোগান বাইরে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপির মা খালেদা জিয়া, যে তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই সব নিমক হারামদেরকে আশ্রয় না দিলে এদের বংশ থাকতো না। এদের সবার এই দেশ সে থাকতে হইতো গোলাম হইয়া। সেই দেশনেত্রী খালেদা জিয়ার ছেলেকেও তারা কিন্তু রেহাই দেয় না, বাজে স্লোগান দেয়। আর ওই পার্লামেন্টে গিয়ে একটু দেয় না, তারেক রহমান সাহেব তো আমাদের নেতা, উনি তো আমরা ইত্যাদি ইত্যাদি। এরা হলো মুনাফেক, মনে তাদের একরকম কথা, কাজে তাদের। এক সময় তো বিএনপির সাথে দোস্ত ভাব ছিল, একসাথে আন্দোলন হয়েছে, সরকার গঠন করেছে, জোট সরকার ছিল লম্বা সময়, এই গত শেখ হাসিনার সময়ও আন্দোলন করেছে। তো সেখান থেকে এখন দোস্তি থেকে আপনার দুশ্মনে পরিণত হয়ে গেছে। তাহলে সামনের দিনের রাজনীতিটা কেমন দেখতে পাচ্ছেন? আমি কথাটা, আমাকে যদি রাজনীতিবিদ হিসাবে বলেন, আমি বলবো বিএনপির সঙ্গে জামাতের যে জোটটা ছিল, এই জোটটা শুধু বিএনপি ভুল করে নেয়, এই ভুলটা আওয়ামী লীগও করছে 86 সনে, জামাতকে সাথে নিয়ে ইলেকশন করিয়া। নাহলে জামাতে তো প্রকাশ্যে আসতে পারতো না। এবং জামাতকে সাথে নিয়ে কিন্তু আওয়ামী লীগ 96 সনে আন্দোলন করছে খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে। আওয়ামী লীগও তাদেরকে কম শেল্টার দেয় নাই। শেখ হাসিনারে গিয়ে ওই কোরআন শরীফ উপহার দিছে, যে কোরআন শরীফ দুইজনেরই ফাঁসি হয়েছে, একজন হলো কাদের মোল্লা, একজন হলো কামরুজ্জামান। তাদের নামে তো এই সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। আমি তো প্রতিবাদ করছি, আমার জিজ্ঞাসা করেন কেন? আমি বলছি কিনা দেখেন, আপনি কইলে আমি বলছি কিনা যে এই সংসদে যে এটা যদি এটা মুছে দেওয়া না হয়, তাহলে এই সংসদের নামে ভবিষ্যতে প্রশ্ন থাকবে। আমি এটা বলি না যে কলঙ্ক থাকবে, কারণ আমার দল যেহেতু প্রশ্ন তো থাকবেই, এইটা প্রশ্ন থাকবে। এই যে যুদ্ধ অপরাধীদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়া, তাইলে আমরা কতগুলা প্রশ্ন আনলাম, বাংলাদেশের ব্যাপারে প্রশ্নবোধক চিহ্ন দিলাম,
আমরা বিচার বিভাগের নামে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, আমরা মুক্তিযুদ্ধের নামে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমার প্রশ্নটা ছিল যেটা তো ভবিষ্যৎ কি দেখেন, আগামী দিনের রাজনীতি গতিপথ খারাপ। কোন দিকে যেতে পারে? খুব খারাপ, খুব খারাপ। বাতাস কিন্তু এখন পশ্চিম দিক থেকে আসতেছে। গতকালকে কিন্তু পশ্চিম দিকে একটা ঝড় গেছে আমার দেশের পশ্চিম দিকে। সেটার প্রভাব আমাদের উপর কতটা পড়বে? অবশ্যই পড়বে। আমরা তো মানুষ, গ্লোবাল মানুষ, অবশ্যই পড়বে। শুধু পড়বে না, কঠিনভাবে পড়বে। পশ্চিমবঙ্গ এখানে আপনি যদি এখানে খালি স্লোগান দেন, হ্যাঁ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তো ওখানে কলকাতা দ্বারা স্লোগান দেবে, ঢাকা না দিল্লি, কলকাতা 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 দিবে না। এটা তো একটা আর একটাকে উৎসাহিত করে। আপনি যদি এখানে সাম্প্রদায়িকতা করেন, ইসলাম ছাড়া অমুক ছাড়া কিছু মানি না, ওই দীপন দাসের যদি পুরায় দেন ভালুকাতে, আর ওখান থেকে পশ্চিমবাংলাতে বসে যে হিন্দুরা দেখতেছে যে শুধু একটা লোক হিন্দু হওয়ার অপরাধে তাকে প্রথমে পিটাইলো, তারপরে গাছে বাঁধলো, তারপরে পোড়ায় দিল, ওই হিন্দুরা দেখে তারা এটা এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, নিউটনস থার্ড ল। আপনার একটা বক্তব্য আমি একটু কোট করছি, আপনি বলেছেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের লোক জামাত করতেই পারে না, এটা করলে ডাবল অপরাধ। আপনার এই বক্তব্যের পরে আপনার জামাত ইসলামীর একটা সংগঠন আছে, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নামে একটা সংগঠন আছে, তারা পরের দিন 29শে এপ্রিল একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট দিয়ে আপনার এখানে স্বাক্ষর করেছে, জামাত ইসলামীর ফেসবুক পেজেও এই স্টেটমেন্টটা প্রকাশ করেছে, সেখানে স্বাক্ষর করেছে 70 জন, নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের পরিচয় দিয়েছেন এবং আপনার এই বক্তব্যকে বলেছেন যেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। আপনার সম্পর্কে আরও বলেছেন, আমি যদি একটু পড়ে আপনাকে শোনাই। কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার জনাব আইয়ুব বিন হায়দারের ভাষ্য মতে ওইগুলা ওই সব কথা, আরে রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এই রাজাকারের বাচ্চারা চল আমার সঙ্গে কিশোরগঞ্জে। তো কমান্ডার এই আইয়ুব বিন হায়দার, আইয়ুব বিন হায়দারে উল্টা স্টেটমেন্ট করে বলছে এই ধরনের কথা আমি কোনোদিনই বলি নাই, এটা আমার কাছ থেকে এখানে বলছে যে ট্রেনিং অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রেনিং গ্রহণের পর কোনো অস্ত্র হাতে নেননি, ট্রেনিং গ্রহণ করছি, মহান মুক্তিযুদ্ধে তিনি কোনো কোম্পানির কমান্ডার ছিলেন না। ওই আইয়ুব বিন হায়দারের একটা থানা আছে, আইয়ুব বিন হায়দারের বাড়ি হইল মিঠামনির ঘাগরা বড়া গ্রাম। আমার কথাটা বুঝেন, তার আপন বড় ভাই আমার সাথে ট্রেনিং দিছে একসাথে, আপন বড় ভাই। আইয়ুব বিন হায়দারের বড় ভাই বাচ্চু মিয়া আমার সাথে একসাথে ট্রেনিং দিছে দেরাদুনে। কথাটা বুঝেন আপনি, আপন বড় ভাই। সেই মিঠামইনে আমি শেষ যুদ্ধ করছি, কাটকাল কালনি কুশিয়ারা নদীর পারে, 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। কি বলেন আপনি? ওইখানে দেখবেন স্মৃতিস্তম্ভ হবে বড় করিয়া হইতেছে। ওই আমি যে রাজাকারের বাচ্চারা বলে ওদেরকে বলবো তোমরা ওই কালনি কুশিয়ারার পারে 9ই ডিসেম্বরের যে যুদ্ধ হয়েছিল ফজলু কমান্ডারের নেতৃত্বে, সেই কাটকাল গ্রাম, বিখ্যাত কাটকাল গ্রাম, সেখানে যাও। আমি এদেরকে অমানুষ, পশু বলি এদেরকে, এরা পশু। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না। কে কয় এগুলা? 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও তো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা জামাত ইসলামের সাথে জয়েন করেছে, জামাত ইসলামের জোটে জয়েন করেছে, সেগুলোকে আপনি কিভাবে দেখবেন, যারা একসময় বিএনপির সাথেও ছিল? আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, বলবো না। তারা ভুল করছে না শুদ্ধ করছে, দেশের মানুষ বিচার করবে। এইগুলো আমি তাদের বিরুদ্ধে কথা বলে ওদের মুখে আমি ভাষা দিতে চাই না। এইসব লোকের ব্যাপার আমার কোনো কথা নেই, কথাটা বোঝার চেষ্টা করেন আপনি। আমি এইসব লোকের ব্যাপারে কোনো কথা বলবো না, এরা এদের পছন্দ মতো। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম যারা এইসব কথা বলতেছে, ওই নরাদম নরপশু রাজাকারের বাচ্চাদের, আলবদরের বাচ্চাদের কথা কিন্তু ওই যে ফজলুর রহমান কোনো মুক্তি, আইয়ুব বিন হায়দার, আর কে দিছে, আর একজন দিছে কিনা? কিশোরগঞ্জের জেলা কমান্ড আছে, ঢাকার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে না জামুকা, এখানে 70 জনের নাম আছে। হ্যাঁ, 70 জনের নাম আছে। এরাও অপরাধী যারা জামাতে ইসলাম করে। এই অপরাধীদের ব্যাপারে আমি কিছু কথা শুধু বলবো, এরা পশু, নরপশু, যারা মুক্তিযুদ্ধ হয়ে জামাত করে। আমি এই কথাটা আজকেও বলবো, কালকেও বলবো, মৃত্যুর আগেও বলবো। এরা পশু, এরা মানুষ না, তার ভিতরে মনুষ্যত্ব নাই, বিবেক নাই।
ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।